আমাদের এক দর্শক, উনি ওনার নাম দেননি, উনি ছদ্মনামে একটা মন্তব্য করেছে। আমি ওনার মন্তব্যটা পড়ছি, আপনি এটার উপরে যদি কিছু বলতে চান। উনি ওনার ছদ্মনাম ব্যবহার করেছে শালবন কাব্যকণা। উনি বলেছে ডক্টর ইউনূস ওই ব্যাংকের মালিক নন, সদস্যরাই মালিক, তারাই টাকা জমা করে, তারাই ঋণ নেয়, তারাই মুনাফা দেয়, তারাই মুনাফার ভাগ পায়। কর্মকর্তা কর্মচারীরাও সেই মুনাফার থেকে বেতন, বোনাস, পেনশন পায়। এটাই যদি হয় গ্রামীণ ব্যাংকের মূল আদর্শ, তবে ডক্টর ইউনূস কিভাবে সুদখোর হলেন? এখন আমি বা আপনি ইসলামিক স্কলার না, আমরা আরিবা নিয়ে লেখাপড়া করি নাই, আমরা ধর্মের দিক থেকে কোনো তত্ত্ব দেব না গ্রামীণ ব্যাংক কিভাবে ব্যবসা করে। কিন্তু আমাদের এই দর্শক যেই মন্তব্যটা করেছে, উনার এই মন্তব্যটাই সঠিক। কেন সঠিক? গ্রামীণ ব্যাংকের মডেলটা এইটাই। ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের মালিক না। তাইলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুদখোর তারা বলে যারা ভারতীয় দোসর, যারা ভারতের তাবেদার, যারা পরিবারতান্ত্রিক রাজনীতিকে বাংলাদেশে এস্টাবলিশ করতে চায়, যারা বাংলাদেশের 17 কোটি মানুষের মঙ্গল কামনা করে না, তারাই স্রেফ ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুদখোর বলে। আপনি কি এই কথাটার সাথে আমি যা বললাম, দর্শক যেটা বলছে, আমি যা অ্যাড করলাম, আপনি কি এটার বিরোধিতা করেন নাকি আপনি এটার পক্ষে? এখন ওই যে দর্শকরা প্রথমে অভিনন্দন জানাচ্ছি, উনি সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে। এর আগে আপনি বলেছেন যে ধরে নিলাম যে 10 কোটি লোকের অ্যাকাউন্ট আছে, সে ফিক্সড ডিপোজিট হোক, কারেন্ট হোক, কিংবা তারা লোন নিলেও তাকে ইন্টারেস্ট দিতে হয়। এইভাবে দেখা গেলে তো পুরো সমগ্র জাতি সুদখোর জাতি হয়ে গেল। বিষয় তো তা না। তো কাজেই এইসব কথা অবান্তর। যারা বারবার, এখন ইউনূস সাহেবের কোনো দোষ পাচ্ছে না, এখন তার চলনে দোষ খুঁজবে, তার বয়সে দোষ খুঁজবে। হ্যাঁ, এইগুলার মানুষ আর ধর্তব্যের বিষয় নয়। হ্যাঁ, কাজে ইউনূসকে যারা পৃথিবীতে দেখেছে। ডক্টর মামুন, কাজী মামুন, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে যেসব মোল্লা মৌলবীরা বা যে ধরনের লোকজনরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুদখোর বলে, তারই সন্তান বাইরে চাঁদাবাজি করে ঘরে ভাত কিনে, ঘরে চাল আনে, তারই সন্তান বাইরে গিয়ে জমি দখল করে, তার অথবা সে নিজে জমি দখল করে, অথবা সে নিজে চাঁদাবাজি করে, ব্যবসা করতে গিয়া মাপে কম দেয়, দ্রব্যমূল্যের দাম বাড়াইয়া দেয়। এই লোকরা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুদখোর বলে, তাদের জন্য আমার জাস্ট করুণা হয়, নাকি এর বাইরে আর কিছু বলার আছে? না না না, করুণাই হয়। এগুলো মানুষ এখন বুঝে গেছে। ইউনূস সাহেবকে আজকের থেকে না, অনেক আগেই চেষ্টা করেছে, হয়তো তার সিস্টেমের সাথে আমরা একমত নাও হতে পারি, কিন্তু ওনার ব্যক্তি চরিত্রকে কলঙ্কিত করার জন্য কোনো সুযোগ নাই। এখন উনি যে দায়িত্ব পেয়েছেন, এইটা তো একটা বিরল দায়িত্ব। সমগ্র জনগণ এবং আমরা নিজেদের রাজনীতি ভিন্ন থাকলেও আমরা তার নেতৃত্ব মেনে নিয়েছি। এখন যারা তাকে এইভাবে প্রশ্ন তুলছে, এইটা মানুষ গ্রহণ করবে না। ওকে, আর একটা কথা, আবার ফিরে যায় অপারেশন ডেভিল হান্টে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই মুহূর্তে যারা ব্যর্থ করতে চেয়েছিল, মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও মিলিটারি এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার সঠিকভাবে ব্যবহার না করে দেখেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় কিনা। আমি আপনি কন্টিনিউয়াসলি বলে আসছি, ওনাকে ইন্টেলিজেন্স ব্রিফিং দেওয়া হচ্ছে না, বাহিরের সঠিক চিত্র ওনার কাছে বলা হচ্ছে না, উনি জানেও না যে বাহিরে কি হচ্ছে। ভাই, একজন থিঙ্কার, একজন দার্শনিক, সে তো ভাই বাই থিওরি লেখাপড়া করে যোগ্যতা ভিত্তিক বিচারে, উনি তো একটা ইনস্টিটিউশনকে চালাতে বসেছে। উনি তো ঘুষ খেয়ে গণভবনকে 1 টাকায় নিতে চান না। উনি তো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে ওনার বাপদাদার সম্পত্তি বানাতে চান না। এখন আমি যদি বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি কিছু নাও করে, কিছুই না করে, উনি যদি স্রেফ ওই চেয়ারটায় বসে থাকে, ভারতকে থামানোর জন্য ওনার নামটাই যথেষ্ট, যে উনি বাংলাদেশের রাষ্ট্রপতি অথবা উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আপনি কি আমার সাথে একমত নাকি দ্বিমত পোষণ করেন? শুনেন, উনি প্রধানমন্ত্রী হলো কিংবা রাষ্ট্রপতি হলে কিছু বলা যায় না। আমরা একটা চিন্তা করেছি, যদি কোনো সময় হয় উনি যদি
উনি যদি বাংলাদেশের রাষ্ট্রের অভিভাবক উপদেষ্টাও থাকেন, সেটাও বাংলাদেশের জন্য আগামী 10 বছর বিরাট বড় সাকসেস। এবং উনি যে স্বপ্ন দেখছেন বাংলাদেশকে নিয়ে, এবং আজকে এই 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 প্রসঙ্গে আমি বলতে চাই যে আমাদের ফারাক্কা সহ চুয়ান্ন নদীতে যে অবৈধ যে মরণ ফাঁদের মতো যে বাদ দিয়েছে, শুধু ডক্টর ইউনূস যদি একবার বলে ইন্টারন্যাশনাল কনভেনশনের একটা ডাক দেয় যে এই যে পানি দিয়ে একটা জাতিকে ধ্বংস করতে পারে, অ্যাটম বোমের মতো একটা দেশকে ধ্বংস করে, এই ব্যাপারে সে যদি সবাইকে ডাকে, আমার মনে হয় সারা পৃথিবীতে যতগুলো ইউনিট সেন্টার আছে, যতগুলো যুবক আছে, যতগুলো ইউনিভার্সিটি আছে, সবাই নিজের উদ্যোগে চলে আসবে। কাজে উনার একটা আপিল যথেষ্ট। আর আপনি যেটা বললেন, উনি যদি চুপ করে বসে থাকে, ওনাকে সামনে রেখে যদি আমরা কাজ করি, তাইলেও উনার ইমেজ নিয়ে আমরা আগাতে পারবো আরো 10 বছর অ্যাটলিস্ট। কাজে উনাকে ছোট করার কোনো সুযোগ নাই। কাজে দিল্লি আর কাউকে ভয় পাক কি না পাক, তাদের ভীষণ ভয় পায়। এটা ব্যাপারে আমি পরিষ্কার। দর্শকবৃন্দ এবং কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনাকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি। নরেন্দ্র মোদী এবং তার সরকার বাংলাদেশে স্রেফ একজন ব্যক্তিত্বকে ভয় পায় বলে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছোট করার জন্য জেনারেল ওয়াকারকে ব্যবহার করে, আওয়ামী লীগকে ব্যবহার করে, এখন বিএনপিকে ব্যবহার করে এবং ভবিষ্যতে অন্য কাউকেও ব্যবহার করবে। কারণ ভারত বলে একটা নির্বাচন দিলেই ইউনূস চলে যাবে, একটা নির্বাচন দিলেই কোন রকম খালি ইউনূসকে সরাও, কারণ ইউনূস যদি যায়, ডক্টর মোহাম্মদ ইউনূস হলো বাংলাদেশের জন্য দোয়া ইউনূস। বাংলাদেশের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস হলেন দোয়া ইউনূস। এই দোয়াকে ক্রস করার মতো ক্ষমতা এর নাই, ভারতের নাই। আপনাদেরকে ঠান্ডা মাথায় একটা কথা বলি, 32 নম্বরকে ভেঙে দেয়া হয়েছে। এতদিনে পৃথিবীব্যাপী 10টা তকমা লাগানো হতো, যেটা জঙ্গি তৎপরতা। পৃথিবীব্যাপী বলা হতো এটা মৌলবাদীদের আক্রমণ। পৃথিবীব্যাপী বলা হতো বাংলাদেশের জঙ্গিতে গিজগিজ করছে। কিন্তু একটা মজার কথা দর্শকবৃন্দ, পৃথিবীর কোথাও কেউ বলে নাই যেটার সাথে মৌলবাদ জড়িত, এটার সাথে জঙ্গি জড়িত, কেউ বলে নাই। শুধু ভারতের তথাকথিত কিছু হারামজাদা বেশরা ইউটিউবে ফেসবুকে চিল্লাইছে, কিন্তু পৃথিবীর কেউ একবার বলে নাই এর সাথে জঙ্গিবাদ অথবা মৌলবাদ জড়িত। কেন জানেন দর্শকবৃন্দ? একটা নামের জন্য, একটা নাম, উপরে আল্লাহ পাক আছে এবং নিচে আমাদের সাথে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনি কি আমার সাথে একমত অথবা দ্বিমত পোষণ করেন? তার আগে আপনি যে কথাটা বললেন শেষের উদাহরণটার সাথে আমার একটা কথা মনে পড়ে গেল। আমরা বলতাম যে মানে শেখ মুজিবের শাসনও দেখেছি, হাসিনা তো দেখেছি, আমরা বলতাম আওয়ামী লীগের একটা মানে কোটেশনের মতো তারা বলার চেষ্টা করছে কিংবা কার্যতে প্রমাণ করার চেষ্টা করছে, উপরে আল্লাহ নিচে শেখ মুজিব আর সব হাঁস মুরগি। এখন এটা আপনি উল্টাটা যদি বলেন যে উপরে আল্লাহ আর নিচে ইউনূসের তার আল্লাহর আশীর্বাদ, ধর্মের দিক থেকে আমি নাইবা বলি, কিন্তু কেউ একটা লোক সামনে এসে বলতে পারবে না যে ইউনূস আমাদের অভিশাপ, বরঞ্চ আশীর্বাদই বলবে। যতই চেষ্টা করুক না কেন সেটা পারবে না। কাজে ইউনূস সাহেব, আমি কয়েকদিন আগে দেখলাম খুব ভাইরাল হয়েছে, আমি ওটাকে ভাইরাল করার চেষ্টা করেছি। উনি সেই সময় মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বিদেশি সাংবাদিকদের কাছে ইংলিশে চমৎকার ইন্টারভিউ দিয়েছেন। এরকম তো একটা শেখ মুজিব বলেন কোন নেতাকে দেখি নাই। হ্যাঁ, উনি তো জীবনে এটা কৃতিত্ব নেয় নাই এবং এইটা এতদিন সামনেও আসে নাই। কাজে উনাকে তো রাজাকার বলার সুযোগ নাই, তাকে জঙ্গি বলার সুযোগ নাই। আমার মনে হয় যারা তাকে রাজাকার বলার চেষ্টা করছে তারা যেন ওই ক্লিপটা যেন বারবার দেখে। আমি আপনাকে রিকোয়েস্ট করবো আরেকদিন ওই ক্লিপটা নিয়ে এসে আলোচনা করেন। আমি এবং সে কিন্তু গ্রেট মুক্তিযোদ্ধা, আজকে অনেকে জানে না। কাজেই আপনি যেটা বললেন যে উপরে আল্লাহ আর নিচে আমাদের আল্লাহর আশীর্বাদ ইউনূস, তাকে এত সহজে আমরা কলঙ্কিত করে বিদায় করতে পারবো না। তার দীর্ঘজীবী এবং দীর্ঘায়ু এবং স্বাস্থ্য কামনা করে এই দেশের জনগণ, তার সাথে আমিও ক্ষুদ্র কাজী আব্দুল্লাহ আল মামুন। ওকে, তবে একটা কষ্টের কথাও আছে। নারায়ণ চন্দ্র পালের বংশধর হাসিনা শেখ একটা দুঃখ করে বলছে যে দোয়া ইউনূস হয়েছে সবচেয়ে বড় দোয়া। আমি ওই দোয়াটাও পড়তে পারি না, দোয়াটা পড়তে গেলে ইউনূসের নাম মুখে আনতে হয়।
আচ্ছা, এটা এটা আরেকটা কথা বললেন, শোনেন, এটা আমার মনে হচ্ছে যে 74 সময় আমরা তো হাতিগুলো থাকি, আমার আব্বা উনিও খুব জাতীয় নেতা ছিলেন বড় পর্যায়ে, তো মানুষ যখন হতাশ কিছু করতে পারে না তখন উনি বললেন, ওরা রাজনৈতিক বন্ধু বান্ধব এবং আমার আব্বাকে বলতো যে ইতিহাস হেঁটে যাচ্ছে, হ্যাঁ, ওই যে ফজল কাদের ছেলে সাকা চৌধুরী দেখো তো, ওনাকে বলতেন ইতিহাস হেঁটে যাচ্ছে। তো কাছেই উনি এই কথা বলেছিলেন আমাদের ড্রয়িং রুম সবার সামনে, অনেকের সামনে, যে দেখেন এখন আমরা গভীর সমুদ্রের তলে মাছের পেটে আছি, এখন দোয়া ইউনুস পড়েন, এবং সেটাই আমরা পরবর্তী দেখেছি। কাজে এখন হাসিনা যদি দোয়া ইউনুস পড়লেও তার নাম নিতে হয়। ঠিকই বলেছেন, ধন্যবাদ। হাসিনা বলছে আমি দোয়া ইউনুসও পড়তে পারি না, কারণ ওহিনও ইউনুস আছে। না, উনি তো ওনাকে ওই পানিতে একটু ডুবাতে চেয়েছিলেন। এখন দেখেন রাখে, একটা কথা আছে না, রাখে খোদা মারে কে, দেখেন জিনিসটা কিন্তু উল্টা হয়ে গেল। আজকে উনি কোথায় আর উনি কোথায়। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা